ডিয়ার অ্যাসপিরেন্টস, আশা করি তোমরা তোমাদের প্রস্তুতি শুরু করে দিয়েছো। আজকে লুসি পোয়েম সেকেন্ড, দ্বিতীয় নম্বর লুসি পোয়েমটা পড়বো। সেটা হচ্ছে শি ডুয়েলড অ্যামং আনট্রোডেন ওয়েজ। লুসি পোয়েম কি, লুসি পোয়েমের পাবলিকেশন হিস্ট্রি কি, লুসি কে, লুসি পোয়েমের সিকোয়েন্সটা কি, সেটা কিন্তু এর আগের ক্লাসে আমরা আলোচনা করে নিয়েছি। সেটা নিয়ে আমরা আজকে আর বিশেষ আলোচনা করছি না। আমি ডিরেক্টলি টপিকে বা মূল পোয়েট্রিতে ঢুকবো। ওকে, তোমরা যারা দেখোনি ওই ক্লাসটা, অবশ্যই সেই ক্লাসটা দেখে নাও। সেই ক্লাসটা আজকের এই ক্লাসের থেকে বেশি ইনফরমেটিভ, কারণ লুসি পোয়েমকে পড়তে গেলে তার ব্যাকগ্রাউন্ড জানাটা আবশ্যিক একটা ব্যাপার। তাহলে চলো, লেটস গেট ইনটু দ্য টপিক। দেখো, she dwelt among the untrodden ways, beside the springs of Dove, a maid whom there were none to praise and very few to love. এখানে দেখো, she, now who is she? Who is she? None other than Lucy. আমরা সেটা দেখতে পাই, আমরা জানি 5টা পোয়েমকে একত্রে লুসি বলে। তো অবভিয়াসলি যখনই she আসছে তখন she is none other than লুসি। ডুয়েল্ট, ডুয়েল্ট মানে হচ্ছে বসবাস করা। ডুয়েল্ট মানে হচ্ছে বসবাস করা, মানে ক্ষণস্থায়ী নয়, লং টার্ম ধরে যে বসবাস করছে। সাপোজ তোমার কোশ্চেন এলো যে ডুয়েল এটার মানে কি, অপশন থাকলো টু লিভ অর টু লিভ ফর এ লং পিরিয়ড, তো ডেফিনেটলি দ্য আনসার উইল বি টু লিভ ফর এ লং পিরিয়ড। এটা মাথায় রেখো। তাহলে সি ডুয়েল্ট, লুসি বসবাস করে অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ। আনট্রোডেন, আনট্রোডেন ওয়েজটা ট্রেড, TREAD, এই ট্রেড মানে হচ্ছে ওয়াক, আর আনট্রোডেন মিন্স আনওয়াকড, বা যে রাস্তাতে খুব বেশি মানুষের যাতায়াত নেই, ভিড় নেই, কেওস নেই, ভীষণ পরিশ্রান্ত একটা জায়গা। ঠিক লুক এট দ্য ইমেজ, এরকম একটা পরিশ্রান্ত একটা জায়গা, সেটাকে বলছি আমরা আনট্রোডেন ওয়েজ। এখানে বলছে, এবার এক্সাক্ট লাইনটার মানে কি একটু বোঝার চেষ্টা করি। সি ডুয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, লুসির কথা কবি বলছে যে লুসি এক জনবসতিহীন কেওয়াস ফ্রি জায়গাতে দীর্ঘকাল যাবত বসবাস করছে, মানে ফর এ লং পিরিয়ড বসবাস করছে। এবার কোথায় সেই জায়গাটা কবি কিন্তু বলছেন, সেই জায়গাটা হচ্ছে বিসাইড দ্য স্প্রিংস অফ ডভ। বিসাইড দ্য স্প্রিংস অফ ডভ, স্প্রিংস মানে নদী বা ঝর্ণা, অ্যাজ উই অল নো ইট। ডভ মানে হচ্ছে, ডভ কিন্তু ডভকে দুটো কনটেক্সটে আমরা ইউজ করব। একটা হচ্ছে মানে এই পার্টিকুলার পুরো এই স্প্রিংস অফ ডভকে দুটো ভাবে ইউজ করব। স্প্রিংস অফ ডভ মানে হচ্ছে, প্রথম কথা, রিভার ডভ, লেক সিটির রিভার ডভ, একটা ইংল্যান্ডের একটা নদী, রিভার ডভ, একটা নদীকে উপলক্ষ করে বলছেন। আর একটা হচ্ছে দেয়ার আর সাম ক্রিটিক্স, যারা এটা বলছে এই স্প্রিংস মানে হচ্ছে ব্লেসিংস। স্প্রিংস মানে কি? ব্লেসিংস। আর ডভ কি? ডভ হচ্ছে একটা বিবলিক্যাল রেফারেন্স। ডভ মিন্স দ্য বার্ড, পিস। ডভ কি রিপ্রেজেন্ট করছে? এটা একটা বিবলিক্যাল রেফারেন্স। দেয়ার আর সাম ক্রিটিক, দুই ধরনেরই কিন্তু আছে। তাহলে আমরা এটাকে ফিগারস অফ স্পিচের আওতায় যদি ফেলি তাহলে কি বলবো? অবভিয়াসলি ইট ইজ অ্যালিউশন। ইট ইজ অ্যালিউশন। রিভার ডভ, এক আমরা বিবলিক্যাল রেফারেন্স, এই ডভ মানে ব্লেসিংস অফ ডভ মিন্স ব্লেসিংস অফ পিস, মিন্স লুসি খুব শান্তিভাবে প্রকৃতির মাঝে ব্লেসিংস নিয়ে বেঁচে রয়েছে। আর একটা অর্থ হচ্ছে ডভ মিন্স রিভার ডভ, ইংল্যান্ডের এক নদী, রিভার ডাবের কথা বলছে। তাহলে দুটোই কি? দুটোই হচ্ছে অ্যালিউশন। অ্যালিউশন মানে কোন একটা প্লেসের রেফারেন্স, হিস্টোরিক্যাল রেফারেন্স, যেটা টেক্সটের বাইরে, সেটা টেক্সট থেকে আমরা জড়িয়ে দিতে পারি, সেটাকে অ্যালিউশন বলছি। তাহলে বলছে সি ডুয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, লুসি একটা নির্জন ভীষণ শান্ত জায়গাতে বসবাস করে দীর্ঘকাল যাবত। সেই শান্ত জায়গাটা কোথায়? কোনো এক রিভার ডাব, ইংল্যান্ডের এক নদী রিভার ডাব, তার পাশে, অথবা কোনো এক ব্লেসিং ফুল প্লেসে। ক্লিয়ার? এরপর ক্লিয়ার হলো? এবার দেখো, আ মেড, ক্যাপিটাল লেটার এম, এ মেড। এ মেড মিন্স হচ্ছে ভার্জিন অর আনম্যারিড, ভার্জিন অর আনম্যারিড।
লুসি কেমন ছিল? অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, লুসি ওয়াজ ভার্জিন অর আনম্যারিড। আ মেড হোম হোম দেয়ার ওয়ার নান টু প্রেজ, একটা মেড যাকে কিন্তু কেউ ছিল না কি করার, যত্নাদি করার, প্রশংসা করার, আদরাদি করার, কেউ ছিল না। দেয়ার ওয়ার নান টু প্রেজ। এখানে লুসির আইসোলেটেড লাইফকে ইন্ডিকেট করা হচ্ছে। আমরা জানি সলিটিউড আর আইসোলেশন ইজ ওয়ান অফ দ্য প্রাইম কনসেপ্ট অফ রোমান্টিক পোয়েট্রি। তাহলে এই যে সাপোজ এরকম ধরনের হয়তো এমসিকিউ হলো, আ মেড হোম দেয়ার ওয়ার নান টু প্রেজ, রোমান্টিক কোন এলিমেন্টকে রিপ্রেজেন্ট করছে? তো ডেফিনেটলি সলিটিউড, রোমান্টিক সলিটিউড, একদম চোখ বন্ধ করে, ইফ দ্য অপশন ইজ দ্যাট। তারপর বলছে অ্যান্ড ভেরি ফিউ টু লাভ, এই লুসিকে যত্নাদি প্রশংসা করার তো কেউ ছিল না, আদরাদি করার তো কেউ ছিলই না। নট অনলি দ্যাট, তাকে ভালোবাসারও কেউ ছিল না, সে একাকিত্বে তার নিজের জীবনটা অতিবাহিত করত। এর আগের দিনই আমরা করেছি যে এই পার্টিকুলার পোয়েম, মানে লুসি পোয়েমস যে কটা আছে সেগুলো ব্যালাড ফর্মে লেখা রয়েছে। তাহলে ব্যালাড ফর্মের যে রাইম স্কিম সেটা কি? এ বি এ বি, এই দেখো, ওয়েজ, প্রেজ, ডাভ, লাভ। এটা বোঝা গেল তো? আর ইউ ক্লিয়ার? এটুকুটা বোঝা গেল। এবার আসো নেক্সট স্ট্যান্জাতে। নেক্সট স্ট্যান্জাটা এটাও ভীষণ ইন্টারেস্টিং, এখানেও কিছু অ্যালিউশনস রয়েছে। হ্যাঁ, আরেকটা জিনিস, আরেকটা ফিগারস অফ স্পিচ আমি তোমাদেরকে পার্টিকুলার লাইনে বলে দিই, যেটাকে বলে এনজামমেন্ট। এনজামমেন্ট কি? এনজামমেন্ট মানে হচ্ছে কোনো একটা লাইন শেষ হচ্ছে না, পরের লাইন শুরু হয়ে যাচ্ছে, মানে একটা লাইনের সেন্সটা কোডিফাই করা থাকছে না, পরের লাইন পর্যন্ত অতিবাহিত হচ্ছে উইদাউট ইন্টারাপশনস, উইদাউট কমা, উইদাউট ফুল স্টপ, যখন পরের লাইনে চলে আসছে। এই যেমন দেখো, সি ডোয়েল্ট অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ বিসাইড দ্য স্প্রিংস অফ ডাভ, এটাকে দিস ক্যান বি দ্য এক্সাম্পল অফ এনজামমেন্ট। ওকে, এবার এসো নেক্সট সেকেন্ড স্ট্যান্জাতে, বলছে আ ভায়োলেট বাই এ মসি স্টোন। বলছে এই যে ভায়োলেট একটা ফুল, লুক এট দ্য ফ্লাওয়ার, একটা ফুল, আ ভায়োলেট বাই এ মসি স্টোন, এই যে স্টোনটাও দেখো, মসি স্টোন রিপ্রেজেন্টিং দ্য এন্ডলেস টাইম, তাই তো? একটা পাথরের উপর বহু যুগ যাবৎ শ্যাওলা পড়ে যাচ্ছে, কি রিপ্রেজেন্ট করছে? এন্ডলেস টাইম। কিন্তু এই ভায়োলেটটা কি এন্ডলেস টাইমকে রিপ্রেজেন্ট করতে পারে? অবভিয়াসলি নট। তাহলে এইটার রেশিওতে এই ভায়োলেটটা কি? এই ভায়োলেটটা হচ্ছে ক্ষণস্থায়ী, আজকে এই ফুলটা আছে কালকে ঝরে পড়বে, এটাই স্বাভাবিক। এইখানে কিন্তু এ ভায়োলেট ইজ নো ওয়ান বাট লুসি। তাহলে এটা কি বলবো? কোন ফিগারস অফ স্পিচ? আ ভায়োলেট বাই মসি স্টোন, দিস ইজ মেটাফর, দিস ইজ মেটাফর, তাই তো? বোঝা গেল তো? এটা হচ্ছে মেটাফর। তো কবি এখানে তুলনা করছেন, কি ধরনের তুলনা করছেন? প্রথমে একটা ফুলের সঙ্গে তুলনা করছেন, যে লুসি হচ্ছে এই কেওয়াটিক ওয়ার্ল্ডের একটা হচ্ছে ভায়োলেট ফুল, মানে এই যে জগৎ, এই জগৎটার একটা এলিমেন্ট। কেমন এলিমেন্ট? ফুলের মতো। দ্য ফ্লাওয়ার রিপ্রেজেন্টস দ্য সেন্স অফ ইনোসেন্স, দ্য ফ্লাওয়ার রিপ্রেজেন্ট দ্য আইডিয়া অফ ফ্র্যাজিলিটি। ওকে, সেটাকে তিনি বলছেন। হাফ হিডেন ফ্রম দ্য আই, এখানে আই রিপ্রেজেন্ট দ্য সোসাইটি। ফার্স্ট স্ট্যান্জাতে আমরা দেখলাম কি? দেখলাম যে লুসি যেখানে থাকছে সেটা ভীষণ আইসোলেটেড একটা জায়গা। তাহলে আইসোলেটেড জায়গাতে সে থাকছে মিনস সোসাইটি দ্বারা সে লক্ষিত হচ্ছে না, সোসাইটির দ্বারা সে, সোসাইটির যে গেজ, দ্য আইডিয়া অফ গেজ, তোমরা যা লিটারেচারে তারা নিশ্চয়ই পড়েছো ফেমিনিজম পড়তে গিয়ে, গেজ, সে গেজেরও বাইরে, মানে কাইন্ড অফ এখানে সামহাও বলতে পারো কবি হয়তো এটা বলতে চাইছেন যে লুসি ওয়াজ ইগনোরড বাই দ্য সোসাইটি, হাফ হিডেন ফ্রম দ্য আই। তারপর দেখো, ফ্রেশ অ্যাজ আ স্টার, কি? ফ্রেশ অ্যাজ আ স্টার when only one is shining in the sky, fresh as a star, এটা কি? obviously simile, যখন দুটো ডিফারেন্ট জিনিসকে আমরা অ্যাজ বা লাইক দিয়ে কম্পেয়ার করি তখন সেটাকে সিমিলি বলা হয়। কি বলছে? ফেয়ার অ্যাজ আ স্টার, ফেয়ার মিন্স বিউটিফুল,
লুসিকে বলছে কবি যে লুসি হচ্ছে সুন্দর কিসের মতো, সেই তারার মতো। কোন তারা এখন পর্যন্ত জানি না, এখানে স্টার মিন্স তারা নয়, কোন একটা নক্ষত্র, আমরা বুঝতে পারবো কোন তারার কথা বলছে। when only one is shining in the sky, when only one is shining in the sky, একটাই তারা যেটা আকাশে আর কিছু নেই, শুধুমাত্র জল করে জ্বলছে। কোনটা, কি কিসের রেফারেন্স হতে পারে? এইটা অনেক ক্রিটিকের মতে এই যে অনলি ওয়ান ইজ শাইনিং ইন দ্য স্কাই, ভেনাসের রেফারেন্স হতে পারে। ভেনাস কে? হু ইজ ভেনাস? ইউ অল নো ইট। ভেনাস ইজ দ্য রোমান গডেস, রোমান গডেস অফ লাভ, সেক্সুয়ালিটি, বিউটি, এটসেট্রা এটসেট্রা। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি যে বর্ষাতের অ্যাফেকশন, মানে আমরা অ্যাজিউম করতে পারি কিন্তু, হ্যাঁ, যে বর্ষাতের অ্যাফেকশন টুয়ার্ডস লুসি ওয়াজ নট প্ল্যাটনিক। ওকে, তো পারহ্যাপস ওয়ার্ডসওয়ার্থ সেই ভেনাস যে প্ল্যানেট সেটাকে উপলক্ষ করে বলছেন, এবং ভেনাস রিপ্রেজেন্ট করছে, এই যে ভেনাসকে যেখানে প্রেজেন্ট করা হয়েছে, ভেনাস ইজ অলসো অ্যালিউশন। কি অ্যালিউশন? ওটাও একটা হিস্টোরিক্যাল রেফারেন্স, রোমান গডেসের কথা বললাম। তাহলে এই পার্টিকুলার স্ট্যান্ডাতে আমরা কবির কথা কি জানতে পাচ্ছি? কবি কিন্তু লুসিকে দুটো জগতের সঙ্গেই তুলনা করছেন। একটা হচ্ছে আর্থলি ভয়েলেটের সঙ্গে তুলনা করছেন, ফুলের সঙ্গে তুলনা করছেন, ফ্লাওয়ারের সঙ্গে তুলনা করছেন, যেটা পিওর, যেটা ভীষণ ইনোসেন্ট, যেটা ভীষণ ফ্রাজাইল। আবার সেই একই কবি লুসিকে কসমিক বানিয়ে ফেলছেন। কসমিক কেন? তিনি লুসিকে গডেস ভেনাসের সঙ্গে তুলনা করছেন, হু ইজ ভেরি বিউটিফুল, হু ইজ দ্য গডেস অফ লাভ, গডেস অফ সেক্সুয়ালিটি, তিনি সেটার সঙ্গে তুলনা করছেন। ইমাজিন, একই জায়গাতে তিনি পৃথিবী মানে জাগতিক এবং মহাজাগতিক দুটোকে কানেক্ট করে ফেলছেন। দিস ইজ দ্য মাস্টারি অফ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ভীষণ সুন্দরভাবে তিনি এটা করতে পারেন। নেক্সট, she lived unknown, she lived unknown। আজকের যুগে নিজেকে আননান করতে পারো? সেটা সম্ভব নয়, কারণ আজকে আমাদের জীবনে ছোটখাটো কোনো কিছু হতে গেলেও আমরা ফেসবুকে ছুটে যাই সেটা জগৎকে দেখানোর জন্য। আজকে আমাদের যুগে ছোটখাটো কিছু হতে গেলেও আমরা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে ছুটে যাই। কেউ অপরিচিত হয়ে বাঁচতে চায় না, যেন একটা নতুন আইডেন্টিটি রিভিল হয়েছে পরিচিত হওয়া। এতদিন আইডেন্টিটি কি ছিল? এতদিন আইডেন্টিটি ছিল কেউ পুরুষ, কেউ নারী, কেউ ব্যবসায়ী, কেউ চাকরিজীবী, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হাউসওয়াইফ। কিন্তু এখন নতুন আইডেন্টিটি কি? নিজের পরিচিতিটাকে, নিজেকে রিভিল করা। যে মানুষটা এই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকে তাকে আজকের যুগে আমরা হয়তো কাউন্টই করি না, যে সে, আচ্ছা, ইজ ইট রিয়েলি পসিবল যে কেউ সোশ্যাল মিডিয়াতে নেই? আমাদের আগের জেনারেশনের যারা, তারা হয়তো মানে তারাও ধীরে ধীরে এনগেজ হয়ে গেছে, মানে যাদেরকে আমরা গ্যাপ জেনারেশন বলছিলাম। এই জেনারেশনের মানুষজন কিন্তু, মানে আমাদের জেনারেশন, আমাদের পরবর্তী জেনারেশনের মানুষজন সোশ্যাল মিডিয়াটাই বোধহয় তাদের মানসিক শান্তির এবং অশান্তির মূল খোরাক। সেই জায়গাতে দাঁড়িয়ে এটা আমাদের কাছে একটা লেসন হতে পারে, এটা আমাদের কাছে একটা স্ট্রং মেসেজ হতে পারে, টু বি ইন মেন্টাল পিস। আজকে আমরা মানসিক শান্তিটাও যে হারাচ্ছি সেটাও সোশ্যাল মিডিয়ার কারণে, এটা কিন্তু মানতেই হবে তোমাদের। যাই হোক, প্রত্যেকটা জিনিসেরই ভালো দিক খারাপ দিক আছে, ডেফিনেটলি সোশ্যাল মিডিয়ারও কিছু ভালো দিক আছে, দ্যাট উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। দেখো, সে লিভড আননোন, কার কথা? আবারও সরি, কার কথা? আবারও লুসির কথা বলছে, যে সে লিভড আননোন, সে সারা জীবন অপরিচিত হয়েই বেঁচেছে। আননোন মিন্স ওই যে প্রথম স্ট্যান্ডাতেই দেখলে না, সেই আননোন। and few could know, মানে একই জিনিস রিপিট করছে, এই আননোন and few could know, যে তাকে কেউই জানতো না, মানুষজন তাকে মানে জানতোই না। when Lucy ceased to be, এই যে ceased to be মানে হচ্ছে ডেথ। হঠাৎ করে কবি লুসির মৃত্যুর কথা বলছেন। when Lucy
সিজ টু বি, হঠাৎ করে কবি মৃত্যুর কথা বলছেন। কি বলছেন? বাট সি ইজ ইন হার গ্রেভ। এখানে কিন্তু উনি যেন একটু দ্বিধাবোধ করছিলেন। কি করছিলেন? দ্বিধাবোধ, মানে ইউনো কেউ মারা গেছে, কেউ ইন্তেকাল করেছে, কেউ পরলোক গমন করেছে, কেউ পটল তুলে নিয়েছে। ইউনো আমরা যে এই টার্মগুলো, এই কথাগুলো, এই ফ্রেজগুলো ইউজ করি, জায়গা বিশেষে ইউজ করি। যখন কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ মারা যায় এবং গ্রামে যখন প্রচার হয়, তখন দুই ভাবে বলি, এক পরলোক গমন করেছেন, নাহলে ইন্তেকাল করেছেন। কিন্তু যখন নর্মাল কথাবার্তা হয়তো কোনো নন সিরিয়াস টক করছি, সেখানে কি বলি? সেখানে এই পটল তুলে নিয়েছে বলি। তো এখানে কবি যেন সামহাও একসেপ্ট করতে পারছিলেন না, তিনি এটা একসেপ্ট করতে পারছিলেন না যে মারা গেছে। ওই জন্য সিজ টু বি কথাটা ইউজ করছেন, মানে ডেথটাকে যেন ডিরেক্টলি কনফ্রন্ট করতে চাইছিলেন না তিনি। মনের মধ্যে এতটা তার ভারাক্রান্ত ভাবটা রয়েছে। এই যে এটা কি বলে জানো তো? এই যে সি লিভড আননন এন্ড ফিউ কুড নো, একই জিনিস। এই নো আর আননন একই জিনিস, কিন্তু এটা কি বলে? পলিটোটন। কি বলে? পলিটোটন। পলিটোটন ব্যাপারটা কি? পলিটোটন মিন্স হচ্ছে একই একটা ওয়ার্ড যেটা বারবার ইউজ হবে। একই একটা ওয়ার্ড, মানে রুট ওয়ার্ড একটা থাকবে, আর সেই রুট ওয়ার্ডকে অবলম্বন করে তার আর দু তিনটে ওয়ার্ড বা আর একটা ওয়ার্ড ইউজ হবে। এখানে নোটা হচ্ছে রুট ওয়ার্ড, আর নান নো একই সঙ্গে ইউজ করছে, এটাকে আমরা পলিটোটন বলতে পারি। তারপরে বলছে বাট সি ইজ ইন হার গ্রেভ। তারপরে হঠাৎ করেই মানে যে মানুষটা মৃত্যুকে লুসি মারা গেছে সেই ব্যাপারটা বলতে পারছিল না, সেই মানুষটা হঠাৎ করে বলছে বাট সি ইজ ইন হার গ্রেভ। কেন বলছে? কারণ ডেথ ইজ সার্টেন, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ডেথ। আর গতকালকে যখন আমি ক্লাস করাচ্ছিলাম, তখন সিকোয়েন্সটা যেখানে ব্যাখ্যা করেছিলাম, সেখানে শেষে যেতে যেতে মানে স্লাম্বার, ওইখানে কিন্তু ওয়ার্ডসওয়ার্থ লুসির এই ডেথটাকেই সেলিব্রেট করবে যে নাও লুসি হ্যাজ বিকাম এ পার্ট অফ নেচার। বলছে এই জন্য বলছে বাট সি ইজ ইন হার গ্রেভ, সে তার গ্রেভে। অ্যান্ড ওহ দ্য ডিফারেন্স টু মি, অ্যান্ড ওহ হাই দোহাই, খারাপ লাগা, দ্য ডিফারেন্স টু মি, ডিফারেন্স টু মি অ্যাপোস্ট্রোফ, দেখি অ্যাপোস্ট্রোফ হচ্ছে ডিফারেন্স টু মি। ডিফারেন্স কিসের ডিফারেন্স? আর মানুষ তার জীবনে বেঁচে ছিল, এটা একটা অনুভূতি। একটা মানুষ তার জীবনে বেঁচে নেই, পার্থক্য তো থাকবেই। সেই ডিফারেন্সের কথাই এখানে কবি বলছেন। একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, দেখো পোয়েট্রি হচ্ছে এমন একটা এলিমেন্ট অফ লিটারেচার যেখানে মাল্টিপল ইন্টারপ্রিটেশনের জায়গা থাকে। মাল্টিপল ইন্টারপ্রিটেশন ইন দ্য সেন্স, আমি একরকম ভাবে তোমাদের পড়াচ্ছি, যিনি কোশ্চেন সেট করবেন তিনি তার আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করে কোশ্চেনটা সেট করবেন। সেই জন্যে তোমরা চেষ্টা করবে নিজের মাইন্ডটাকে ওপেন করে, মানে উইদাউট এনি বায়াসনেস সবকিছুকে অ্যাডপ্ট করার। মানে আমি একরকম ভাবে পড়ালাম, তুমি হয়তো ইন্টারনেট সোর্স থেকে বা আমারই দেওয়া স্টাডি ম্যাটেরিয়ালস থেকে বা আদার্স কোনো সোর্স থেকে তুমি অন্য একটা ইন্টারপ্রিটেশন পেলে, অ্যাডপ্ট ইট। লিটারেচারে পোয়েট্রি ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে সো কল্ড ভুল বা ঠিক হয় না, কিন্তু 50টা মাথা 50 রকম ভাবে একটা জিনিসকে অ্যাডপ্ট করতে পারে বা ডিসকাস করতে পারে। বোঝা গেল? তাহলে চলো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে থাকো, কারণ সময় কম, ক্লাস করছো ভালো কথা, স্টাডি ম্যাটেরিয়ালস গুলো পড়ো, গো থ্রু করো। যদি দিনে 6 ঘন্টা পড়ো, তাহলে আমি সাজেস্ট করবো যে 3 ঘন্টা পড়ো আর 3 ঘন্টায় প্র্যাকটিস করো। এটা কিন্তু মাথায় রেখো। ওকে, ঠিক আছে, চলো আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। হ্যাভ এ গুড ডে।